সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, যেখানে কথা বলি আমরা সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত। চলুন দর্শক আমরা চলে যাই জান্নাতুল ফেরদৌসের কাছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, কারণ জান্নাত আমাদের সাথে আছে, তাই না দর্শক? আমরা তো ভালো থাকবোই। তারপর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আপাতত এখন মেলা নিয়ে ব্যস্ততা। আপনি তো জানেন যে আগামী ডিসেম্বর মাসের 7, 8, 9 মেলার প্রচার শুরু হতে যাচ্ছে, তো অনেক ব্যস্ততা। হ্যাঁ, অবশ্যই বেশি টেনশন সবকিছু মিলে। তো তুমি তো একজন অর্গানাইজার, তো তোমার অর্গানাইজেশনের নামটা কি? বিএইচ বিজনেস ক্লাব। এটার অর্থ কি? বিএইচ বিজনেস ক্লাবটা আসলে এমন ভাবে দেওয়া হয়েছে, এটা অনেকে অনেক ভাবে নেয় যে ক্লাব কিনা, কিন্তু এরকম কিছু না। বিএইচ হচ্ছে আমার ব্র্যান্ডের নাম, আমার যে নিজস্ব কোম্পানি, আমার যে একটা উদ্যোক্তা একটা নাম আছে, আমি যে একজন উদ্যোক্তা। আমার শুরু হয়েছে দ্য নিউ বিউটি হেভেন দিয়ে। তো বিউটি হেভেনের নামই আমি বিএইচ দিয়েছি। কিন্তু এখানে শুধু আমার না, এখানে অনেক উদ্যোক্তাই কাজ করতে পারেন যারা আছেন। এখন 19 পরিবার ওখানে, তো সবাই উদ্যোক্তা। কংগ্রাচুলেশন। তো ঠিক কোন ভাবনা বা কোন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুমি বিউটি ইন্ডাস্ট্রিতে ব্যবসা শুরু করতে উদ্বুদ্ধ হলে এবং দ্য নিউ বিউটি হেভেন শুরু করলে? আমি আসলে একজন শুরুতে এটা বলতে চাই, আমি একজন অসুস্থ মানুষ, আমার হার্টের প্রবলেম আছে। আর এটা ফাইন্ড আউট করতে অনেক বছর লেগে গেছে, কারণ এমন একটা প্রবলেম যে ছোটবেলা থেকেই ছিল। তো আমি দেখা গেছে যে সবসময় বলতো ডাক্তার যে আমি টেনশন করি, কিন্তু কিসের টেনশন সেটা আমি জানতাম না। তো আমি অনেক আদরের ছিলাম, আমার আব্বু আম্মু নেই, তো দাদু অনেক আদর করে পালতো। তো এখানে দেখা গেছে যে আমি খেলতে গেলেও দেখতাম যে আমি হাঁপায় উঠতেছি, মূলত হার্টবিটটা বেড়ে যেত। হার্টবিট লাস্ট মোমেন্টে 375 ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডাক্তাররা পর্যন্ত এটা কোনো সলিউশন বের করতে পারেনি। আমেরিকা থেকে একটা টিম আসছিল, তারাও বলছে যে আসলে এটা কেন হয় আমাদের জানা নাই। বিদ্যুৎ কেন চমকায়, আজ অব্দি এটা সলিউশন বের করা যায় না। তোমার ব্যথাটাও এরকম। আমি সেই জন্য সবসময় ডাক্তাররাও বলতো ওটা কাজে লেগে থাকো, মানে বিজি থাকতে বলেছে। কারণ আমি আমি যতক্ষণ না ঘুমাই যাই ততক্ষণই মনে হয় যে আমি কিছুটা ভাবতেছি, হাইপার হয়ে যাচ্ছে। কাজে থাকলে ভালো থাকে, সে থেকে কি নিয়ে কাজ করব, কোন বিষয় নিয়ে কাজ করব, কিভাবে মানুষের সাথে কাজ করা যায়, মিশা যায়, এই চিন্তা থেকেই মাথায় যখন থাকে না যে আমি কি করব, তখন অটোমেটিক একটা প্ল্যান চলে আসে, কাজ চলে আসে, এইভাবে চলে আসছে কাজ। বেসিক্যালি দর্শক, আমাদের জান্নাত খুব মিশুক একজন মানুষ, এবং ও কিন্তু মানুষের সাথে থাকতে মানে হয় না ওই যে জয়েন্ট ফ্যামিলি যেমন হয় না, একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়, ঠিক তেমন ও সবার সাথে মিশে থাকতে, বিশেষ করে উদ্যোক্তাদের প্রতি তার আলাদা একটা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এবং সে এদের সাথেই থাকতে চেয়েছে, উদ্যোক্তার সাথী হয়ে থাকতে চেয়েছে। সেই জন্যই কিন্তু সে অর্গানাইজার হয়েছে। সে সবসময়, আমি ওর সম্বন্ধে যেটা শুনেছি, তখন আমাদের দেখা হয়নি যে ও ঠিকই মেলা করছে, মেলা সংগঠক, কিন্তু মেলাতে সে সবসময় চিন্তা করে যে কিভাবে আমাদের যে স্টলাররা এসেছে তাদের সেল হবে, এবং স্টলাররা যেন মনে কোনো কষ্ট বা অখুশি না হয়ে আমার এখান থেকে, মানে 24 ঘন্টা সে মেলার মধ্যে এই কাজের মধ্যে থাকে। আমি কি ভুল বলছি কিছু? একদম পারফেক্ট। আমি এটাই শুনেছি তোমার সম্বন্ধে। এটাই নিয়ম। এর থেকেও আপনি যখন আমার এখানে গেস্ট হয়ে আসবেন, আপনি সবসময় দেখবেন, আপনি বুঝিয়ে যাবেন যে আসলে যার সাথে কথা বলবো, চলে যাব কি বলবো মেয়েটাকে, এরকমই হয়। যারা অতিথি হয়ে আসে তারা এটাই বলে। আচ্ছা, তো 8 তারিখে আমি হচ্ছে চিফ গেস্ট হিসেবে আছি জান্নাতের মেলার। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথেও দেখা হবে এবং এ বিষয়ে আমরা আরও কথা বলবো। তার আগে আমি জানতে চাচ্ছি যে তোমার ব্র্যান্ড প্রতিষ্ঠা করার প্রথম বছরে তুমি সবচেয়ে কঠিন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলে এবং কিভাবে তা সফলভাবে কাটিয়ে উঠলে? আমি যখন আসলে ব্র্যান্ড, আমি এটা বলবো না যে আমি এখনো ব্র্যান্ড ক্রিয়েট করছি।
আমি এটা বলতে চাই যে আমি চেষ্টা করতেছি, হুম, কারণ ব্র্যান্ড তখনই ক্রিয়েট হয়ে যাবে যখন আমার অনেক লোকজন থাকবে, লোকালয় থাকবে, প্রত্যেকটা কান্ট্রিতে আমার ব্র্যান্ড থাকবে, আমার শোরুম থাকবে। আমি আসলে মানে জাস্ট এটা খুব বেশি দূর না। না না, বেশি দূর কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব, আমি আমার যতদিন শ্বাস আছে আমি চিন্তা করব ইনশাআল্লাহ। যে আমার ওসিলায় যেন মানুষজন নিজের যারা পড়াশোনা করে, আমার এখানে যারা কাজ করে, তাদের বেশিরভাগই আমার টাকা, আমাদের এখান থেকে স্যালারিটা নিয়ে তাদের পড়াশোনা চালায়, হুম, অথবা নিজের সংসারে মাকে বাবাকে সাপোর্ট করে। হুম, এই জিনিসটা আমার ভালো লাগে, আমি চাই যে এরকম আরো হোক। হুম, হুম, কিন্তু সৎভাবে করতে গেলে হয় কি অনেক কষ্ট হয়ে যায়। হুম, হুম, এই জিনিসটাই সব থেকে বেশি ঝুঁকি হয়েছে, কষ্ট হয়েছে, সৎভাবে প্রোডাক্ট কালেক্ট করা। আর যেহেতু করোনা টাইম ছিল, বের হওয়াটাও ইম্পসিবল, টাফ ছিল অনেক। কুরিয়ার প্রবলেম ছিল, কুরিয়ারে প্যাকেজিং প্রবলেম ছিল, কাস্টমার রিটার্ন প্রবলেম ছিল, কাস্টমার বোঝা প্রবলেম ছিল। আপনি যখন কোনো কিছু নিয়ে কাজ করবেন, জনসমুখে হোক বা যেখানে হোক, কাস্টমারের মনোমালিন্য কেমন হবে, তার মানসিকতা কেমন হবে, এটা বুঝতে হবে। এটা আসলে আমরা ফোনে বুঝতে পারবো না, এটা আমাদেরকে মানে অফলাইনে থাকলে বোঝা যায়। সেটা কিভাবে কাটিয়ে উঠলে? এটা আসলে অনেক 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 বেশি, প্রায় আমি 2017 থেকে শুরু করেছি এই কাজ। আমি ব্যবসা বুঝেছি 2020-এ এসে, তার মানে 3 বছর আমাকে পড়তে হয়েছে, জানতে হয়েছে কোন বিষয়ে নেই, একটার পর একটা আমাকে জানতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে, আজকে এটা না কালকে ওইটা, কালকে এটা। তুমি অভিজ্ঞতা অর্জন করেছো। হ্যাঁ, আমি চাই আমি আরো অভিজ্ঞতা অর্জন করি, মানে এটা চলবে। হ্যাঁ এটা চলবে। তো অনেকে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে। দ্য নিউ বিউটি হ্যাভেনের ধারণাটিকে বাস্তবে রূপ দিতে তুমি কি কি ধাপ অবলম্বন করেছো বা কি কি পদক্ষেপ ছিল তোমার? দ্য নিউ বিউটি হ্যাভেনকে শুরুতেই আমি বিশ্বাস করছি যে আমার আসলে পরিশ্রম করতে হবে, কাস্টমারের মন জোগাড় করতে হবে, কাস্টমারের পছন্দ বুঝতে হবে, মাইন্ড পড়তে হবে, আর পড়তে হবে আমার স্থান, আমি যেখানে আছি সেই জায়গায়, ফটোগ্রাফি ক্লাস আমাকে জানতে হবে। পড়াশোনা আসলে কোনো শেষ নাই, সেটা আপনি গুগল বলেন, মোবাইল বলেন, আপনি ট্রেনিং সেন্টার বলেন, যেখানেই আপনি পড়েন না কেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন, তার সম্পর্কে আপনাকে পারফেক্ট ভাবে জানতে হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য তো আমাদের সুদূর চীনে যাওয়ার কথা আছে আমাদের কোরআন শরীফে। সো আমরা আসলে জ্ঞান অর্জন সব জায়গা থেকেই করতে পারি। আপনি আপনার যে মেইড সার্ভেন্ট আছে তার থেকেও আপনার শেখার আছে। একদম একদম। আপনি যে পথ চলতেও হ্যাঁ চলতেও কিন্তু একটা রিকশাওয়ালা, তার থেকেও তার ভালো কিছু দিক আমরা আমাদের চোখে পড়লে সেটাও শেখার আছে, শেখার শেষ নেই। সো এটা লং জার্নি, শিখতে শিখতে হয়তো একসময় আমরা পৃথিবী থেকে বিদায় নেব, তার শেখা শেষ হবে না আমাদের। এই তীব্র প্রতিযোগিতামূলক বাজারে দ্য নিউ বিউটি হ্যাভেনের পণ্য বা পরিষেবাগুলি আসলে ঠিক কী কারণে অন্যদের থেকে আলাদা? মানে তোমার কাছে কেন আসবে, তোমার কথাই শুনবে, তোমার জিনিসই কেন নেবে? বিশ্বাস, আমার অ্যাপ্রোচ, আমার বুঝ, আমি আমার কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করব সেটা কিন্তু আমি ভালো বুঝবো। আমি প্রত্যেকটা কাজ আমি নিজে করার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে বড়, এটাই তোমার মূল মন্ত্র। একদম, এটাই হচ্ছে আমার মূল জিনিস। আমার মাথায় কি চলছে আপনি হাজার হলেও বুঝবেন না। সামনে যিনি আছেন, যে কথা বলতেছেন, তাকে বুঝতে হলে আমাকেই থাকতে হবে। আমি যখনই কাউকে দিয়ে কাজ করাই, সেই কাজটা পারফেক্ট হয় না, হলেও আমার জন্য তোমার জন্য না, কারণ তুমি নিজে অবজার্ভ করো সবকিছু। সো তোমার নলেজ বেশি, তোমার ব্যবসা, তুমি নিজেই যদি পরিচালনা না করো, ওই যে হয় না অনেক সময় অনেক কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে যায়। হয় কেন? হয়তো মালিক সেখানে থাকছে না বা দেখছে না সেভাবে। অনেক সময় অনেক কোম্পানি কর্মীদের হাতে চলে গেলে ওইটার আর সেই ইয়েটা থাকে না, পুরা দেউলিয়া। এটা কখনো করা যাবে না, এটা কখনোই না। তুমি সফলভাবে তোমার ব্র্যান্ডের বৃদ্ধি ঘটিয়েছো, তো তোমার ব্যবসার দ্রুত উন্নতির পেছনে মূল কৌশল বা সিদ্ধান্তগুলো কি ছিল? এখানে একটু কথা আছে, আমি আসলে এত সফলতা পাইনি, আমি কিছুই পাইনি, কিছু করি। ওটা তুমি বলো, কিন্তু আমরা মনে করি সে সফল একজন নারী। অনেক মানুষকে নিয়ে বুঝতে পারি, আজকে আপনি যে জায়গাটায় আছেন আপু, আমি বিশ্বাস করি আপনি আরো উপরে উঠবেন, কিন্তু আমি এই জায়গায়ও আসতে চাই না। আমি চাই যে আমার প্রতিষ্ঠানে আরো অনেক মানুষ আসুক, আরো অনেক ব্র্যান্ড হোক, তখনই। আর যদি এটা প্রশ্ন থাকে যে আসলে কি করা উচিত, সিদ্ধান্তগুলো কি ছিল, সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, আপনার যদি স্টাফ থাকে, আপনি আপনার স্টাফের সাথে নিয়মিত হয়ে কথা বলতে পারেন, যাচাই বাছাই করতে পারেন। বর্তমানে মার্কেট অনেক খারাপ, অনেক প্রতিযোগিতা মানে হয়ে গেছে। যে কাস্টমার ছিল তিনিও এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন। আসলে এটা উদ্যোক্তা না, এটা হচ্ছে একজন সেলার হিসেবে বলা চলে।
এখানে সেলার, উদ্যোক্তা, এটা ব্যবসায়ী আসলে আলাদা জিনিস। তিনটা আলাদা জিনিস, কিন্তু মানুষ এটাকে গুলিয়ে একটাই ফেলছে। করতেছে। সেলার নিজেকে উদ্যোক্তা হিসেবে দাবি করছে, ব্যবসায়ী নিজেকে উদ্যোক্তা বলছে, আর যিনি উদ্যোক্তা তিনি মনের দুঃখে সরে যাচ্ছে যে আমি কোথায়। একদম। তো সে বিষয়ে কিছু বলো। অনেকের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমি মনে করি যে এটা করতে হলে আপনাকে নিজে লড়াই করতে হবে, আর অন্য কেউ সুযোগ করে দিতে হবে। কারো পিছিয়ে লাগা যাবে না, কাউকে দেখে দেখে কম্পেয়ার করা যাবে না, বা তাকে কপি করা যাবে না। এই কপি পেস্টের কারণে আজ এত সমস্যা। কারো লেখা, কারো বিজনেস দেখা দেখি কখনো বিজনেস হয় না। প্রায়ই কিন্তু ফেসবুকে আমরা এই লেখাটা দেখি যে কপি পেস্ট হয়েছে, আমারটা কপি করেছে, আমার লেখা। আমার কাছে অনেক অভিযোগ আসে এরকম যে আপু আমার এটা না এভাবে, আপনার গ্রুপে না এটা হলো, ও না আমার এই লেখাটা নিয়ে নিল। আসলে কতক্ষণ একটা মানুষ এইগুলো নজরে রাখবে? নিজেদেরকেই কিন্তু ঠিক হতে হবে। আমরা যদি নিজেরাই ঠিক না হই আর একজনকে আমরা কি বলবো? সো আচ্ছা, এই যে গ্রুপ, এত যে গ্রুপ, এই গ্রুপের কি প্রয়োজনীয়তা আছে? প্রয়োজনীয়তা আছে যদি আপনি হালাল ভাবে কাজে লাগান। না, অনেকে আবার হচ্ছে অনেক সময় দেখি পোস্ট দেয় যে এত ইনভিটেশন কেন গ্রুপে? গ্রুপে আমি কি করব? এইটা নিয়ে আসলে চলা যাবে না, এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাস করি। বিএইচ বিজনেস ক্লাব এর মূল লক্ষ্য কি এবং কিভাবে এটি অন্য উদীয়মান উদ্যোক্তাদের বিশেষ করে নারীদের সমর্থন করে? একটু আগে যে প্রশ্নটা ছিল যে এত গ্রুপ কেন, যখন সব গ্রুপই থাকবে না, এই যে ডোনেশন, ইনভাইটেশন, এই পার্টি সেই পার্টি, টাকা দিয়ে সাহায্য সহযোগিতা, কিটি পার্টি, তখন আমি বিশ্বাস করি বিজনেস ক্লাব থাকবে। কারণ বিএইচ বিজনেস ক্লাব হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে মানে উদ্যোক্তা, নারী হোক পুরুষ হোক স্টুডেন্ট হোক, সবাই কাজ করতে পারবে। আপনি যদি ফেসবুকে কমার্সে কাজ করতেই চান তাহলে আপনার গ্রুপ প্রয়োজন, আপনার আইডিতেও প্রয়োজন। তো এটা তাদের জন্যই, সকল উদ্যোক্তাদের জন্য বিএইচ বিজনেস ক্লাব বিনা শর্তে সবসময় থাকবে, উইদাউট কন্ডিশনে। হ্যাঁ, একজন প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তুমি তোমার নেতৃত্বের ধরনকে কিভাবে ব্যাখ্যা করো এবং তোমার দলের মধ্যে তুমি কোন মূল্যবোধটি প্রতিষ্ঠা করতে চাও? সবার প্রথমে সততা। আমার নিজের ভিতর থেকে এটা আসে। আমার সাথে যারা কাজ করে সবাই বলে আমি অনেক রাগী, এটা বরাবরই বলে। আর এটা বলে একুরেট কাজ না হলে সে কিন্তু বকা দেবে। আপনি যেই কাজটাই করবেন সেই কাজ যদি আরেকজন করে দেয় তাহলে এই কাজ আপনার করার দরকার নেই। আপনি চেষ্টা করেন, না পারলে কারো সাহায্য নেন, কিন্তু এমন ভাবে কোনো কাজই করবেন না যে কাজে আপনাকে অন্য কেউ সাহায্য করে। আমি চিন্তা করি, বিশ্বাস করি, আমার দল হোক বা আমি একা হই, একসাথে একভাবে যে কোনো কাজ যাই করব না কেন তার শেষ অবধি যাব। এটা শুরু থেকে শুরু করব, পারতেছি না, হবে না, হচ্ছে না, কোনো গল্প না। আপনি নিজে নিজে চিন্তা করবেন যে আসলে কি আমি পারবো। আপনার পারার দরকার নেই, আপনি করে যাবেন। কোনো জিনিসই লেখা নাই, মানে স্থগিত নাই যেটা হবে না আপনার দ্বারা। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স লেভেলটা হাই থাকতে হবে যে না আমি পারবো, আমি করব, আমি করি, আমি করতে পারি। সে করছে, আমি কেন পারবো না, এই ব্যাপারটা কিন্তু থাকতে হবে। বলে যে এটা প্রতিহিংসা, আসলে এরকম প্রতিহিংসা না। মাঝে মাঝে এই ভালো প্রতিযোগিতাগুলো ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। জান্নাত, আমরা কিন্তু টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন রাউন্ডে চলে এসেছি। তুমি প্রস্তুত আছো তো? জি। ভোরের মানুষ না নিশাচর? নিশাচর। নিশাচর, আচ্ছা। পণ্যের মান না দাম? পণ্যের মান না দাম? মান। তোমার ফোনে থাকা সেরা ব্যবসায়িক অ্যাপ কোনটি? ফেসবুক। ব্যবসায়ের জন্য ফেসবুক নাকি ইনস্টাগ্রাম? ফেসবুক। মেন্টরশিপ নাকি স্বশিক্ষা? স্বশিক্ষা। প্রিয় বাংলাদেশি উদ্যোক্তা কে? আমি এখনো পাইনি তো। তাই? তোমার যাত্রাকে এক কথায় বর্ণনা করো। আমি জান্নাত, বিএইচ বিজনেস ক্লাবের ফাউন্ডার, দ্য নিউ বিউটি হেভেনের ওনার। আমি বিশ্বাস করি পরিশ্রমী মানুষের সবকিছু, পরিশ্রম আছে তো সবকিছু, সাথে সততা। আমি একজন পরিশ্রমী মানুষ। সবচেয়ে বড় ভুল নাকি সবচেয়ে বড় শিক্ষা? দুইটাই আসলে ম্যাটার করে, আর ভুলটা না হলে তো শিখতে পারবো না। রাইট। তোমার পছন্দের ফাস্ট ফুড বা কমফোর্ট ফুড কি? বাসার খাবার।
একজন নতুন উদ্যোক্তার জন্য তোমার একটি পরামর্শ। আগে শিখেন, দেখেন, ভিজিট করেন, বোঝার চেষ্টা করেন আপনি কোন কাজে অভিজ্ঞ। জান্নাত, চমৎকার একটা সন্ধ্যা আমরা কাটালাম, একটা বিকেল আমরা কাটালাম। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তুমি তোমার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের টক উইথ নাহারে এসেছো। তোমার এই যে ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট ভালোবাসা, এগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তোমার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? খুবই ভালো লাগছে, আর আমি জানতে পারি, বুঝতে পারছি আমি চাই আরো শিখতে, আর আপনাকে বিশেষ করে ভালো লাগছে আপু। মেলায় আরো মজা হবে, যারা আমার মেলায় জয়েন করতে চান সবাই চলে আসতে পারেন, আপনাদেরকে আমন্ত্রণ রইল। তোমাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, তোমার মেলা সম্পর্কে 2 লাইন একটু জানতে চাচ্ছে। বিএস বিজনেস ক্লাব মেলাটা আসলে সমস্ত উদ্যোক্তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য যারা বড় বড় স্টল নিতে পারেন না 20,000, 15,000, 10,000 টাকা দিয়ে। আমার এখানে 5,000, 7,000 টাকায় আপনি স্টল পাবেন। আমার কমিটমেন্ট হচ্ছে আপনার প্রপার কস্টের দিকে, আমি যা বলি তাই করি। আমি এক কথার মানুষ, আমি বিশ্বাস করি আমি কাস্টমার দিন আপনি সেল করতে পারবেন, কিন্তু প্রপার আপনাকে জানতে হবে কেউ সেল করতে হবে। সবাইকে আমন্ত্রণ রইল, ভিজিট করবেন। স্টল নিতে কোনো কথা নাই, আপু থাকতেছে, আরো অনেক গেস্ট থাকবে, প্রচার প্রসার দুইটাই হবে, আসবেন মেলায়। এবং আমাদের দৈনিক কালের সমাজ এবং 21সংবাদ.com-ও থাকছে আপুর এই মেলাতে। এবং আপনাদের সবাইকে আমি হাসিনা আনসার নাহার আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো স্টলার হিসেবে না হলেও আপনারা জাস্ট ঘোরার জন্য, দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন। আমি থাকবো 8 তারিখে, 7, 8, 9 এই 3 দিন কিন্তু এই মেলার আয়োজন চলবে। এবং আমি চাই আমাদের দর্শকরা আমাদের সাথে থাকুক, এবং আমরা এই পোস্টটা যে হবে, পোস্টের কমেন্টে অবশ্যই জানাবেন যে কারা কারা আসতে চান আমাদের মেলায় বা আসবেন, এবং কোথায় যোগাযোগ করতে হবে এটা আমরা জানিয়ে দিব। তো অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলে। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবে। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আমি হাসিনা আনসার নাহার আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।